প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি তৃতীয় বর্ষের আজকে আন্তর্জাতিক অর্থনীতির আমরা কাব্য শুল্ক কীভাবে নির্ধারণ করতে হয়, নির্ণয় করতে হয়, সেটা আমরা আলোচনা করব। আজকের ক্লাস হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে আমরা এই কাম্য শুল্ক, বাণিজ্য শর্তের উপর শুল্কের প্রভাব এবং কাম্য শুল্ক আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে কাম্য শুল্ক নির্ণয় করা যায় সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তবে এর আগে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে অনেকে যে 1-2টা ক্লাস পাও তারপর বলা আরও ক্লাস দরকার। আসলে অনেকগুলো ক্লাস কি হয়েছে, দেওয়া হয়েছে। সেই জন্য তোমরা প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর যেটা হচ্ছে, যখন তোমরা ভিডিও দেখো ইউটিউবে, একটা ক্লাস যখন দেখো, তখন তোমাদেরকে আমার চ্যানেলের ভিতরে কি করতে হবে, যেতে হবে। আর চ্যানেলের ভিতরে যেতে হলে সেটা কি করতে হবে, যে ক্লাসের নিচে যেখানে ক্লাস দেখছি এর নিচে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা আছে। এর ঠিক বাম দিকে একটা ছবি আছে, এই ছবিতে একটা ছোট্ট মেয়ের ছবি আছে যে হচ্ছে মালিহা। তোমরা সেই ছবিতে এভাবে প্রেস করবে, প্রেস করলে তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। সেখানে তোমরা হোম বাটন আছে, ভিডিও আছে, প্লে লিস্ট আছে, অ্যাবাউট আছে। সবচেয়ে ভালো তোমাদের জন্য প্লে লিস্টে গিয়ে দেখো যে তোমার প্রয়োজনীয় সিলেবাস অনুযায়ী অধ্যায়টা দেওয়া আছে কিনা। এই অধ্যায়টা তুমি ফলো করো। যেমন আন্তর্জাতিক অর্থনীতি আছে, তারপর থার্ড ইয়ারের জন্য আমি পরিসংখ্যানের অনেকগুলো ক্লাস দিয়েছি। যেমন কালীন সারি নাম দিয়ে আছে, দ্বিপদী বিন্যাস নাম দিয়ে আছে, পরিমিত বিন্যাস নাম দিয়ে আছে, পৈশ বিন্যাস নাম দিয়ে আছে। অধ্যায়গুলো তোমরা কি করবা, দেখে নিবা। আর আরেকটা যেটা হচ্ছে, তোমরা থার্ড ইয়ারে উঠেছ, তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা এইটা যারা সেকেন্ড ইয়ার অনার্সে আছে এবং যারা ফার্স্ট ইয়ারে অনার্সে আছে, তাদেরকে আমার ক্লাসের লিঙ্কটা কি করবে, দিবে। তো এখন আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি, যে কিভাবে আমরা কাম্য শুল্ক আমরা পরিমাপ করব। তো এর আগে একটু আলোচনা করি যে বোঝার সহজের জন্য। মনে করি আন্তর্জাতিক বাজারে এই কলমের মূল্য হচ্ছে $10। $10 আন্তর্জাতিক বাজারে। এখন অর্থাৎ আমরা এই $10 দিয়ে পণ্য এনে আমরা দেশের বাজারে কি করি, বিক্রি করি। এখন সরকার এই পণ্যের উপর 2 টাকা শুল্ক আরোপ করলো। অতএব এটার দাম এখন হবে দেশের বাজারে কত, $12। দেশের বাজারে কত হবে, $12 হবে। যেহেতু এটা আন্তর্জাতিক বাজারে দাম ছিল কত, $10, ব্যবসায়ীরা $10 দিয়ে কিনে আমাদের দেশের বাজারেও এটা $10 বিক্রয় করতো। ওই $10 ভিতরেই কিন্তু ওই বিক্রেতাদের প্রফিট থাকে। এখন সরকার কি করলো, যে এই দ্রব্যের উপর $2 ট্যাক্স আরোপ করলো। অতএব এখন এই পণ্যের দেশের বাজারে দাম হবে $12। তাহলে শুল্কের পরিমাণটা কত? শুল্কের পরিমাণ হচ্ছে 12 বিয়োগ 10 সমান কত, $2। শুল্কের পরিমাণ হচ্ছে 12 বিয়োগ 10 সমান কত ডলার, $2। আর শুল্কের হারটা কত, যে শুল্কের হারটা হচ্ছে, একটা আমরা বোঝার চেষ্টা করি যে আন্তর্জাতিক বাজারে এটা দাম কত ছিল। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস ছিল $10, ঠিক আছে। আর দেশের বাজারে এটা প্রাইস হচ্ছে $12। এখন $2 শুল্ক আরোপ করার কারণে এটা $12 হয়েছে। তাহলে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে $10 দিয়ে পণ্য কিনে সেখানে তাকে শুল্ক দিতে হয় কত, $2। এই জিনিসের দাম $12 রেখেছে দেশের বাজারে। $1 জন্য শুল্ক দিতে হয় কত, 2/10, ঠিক আছে, 2/10। আর 100 টাকার জন্য শুল্ক দিতে হয় $100 জন্য, 2/10 ইন্টু কত, 100। এখন শুল্ক হার শতকরা যদি প্রকাশ করতে চাই, এইটার মাধ্যমে প্রকাশ করতে হবে। আর প্রতি 1 টাকায় যদি শুল্ক হার প্রকাশ করতে চাই, তাহলে এইটার মাধ্যমে। অর্থাৎ শুল্ক হার যদি
শুল্ক হার কত, 2 বাই কত 10। যদি প্রতি 1 টাকায় কত টাকা শুল্ক দেই, প্রতি $1 কত ডলার শুল্ক দেই, তাহলে এইটার মাধ্যমে $10 শুল্ক দিই, $2, $1 দিই কত, 10/2। তা আবার যে ফরম্যাটে আমি শুল্কটা বের করেছি সেটা $1 ফরম্যাটে, তাহলে 2/10 হচ্ছে শুল্ক হার T = 2। তাহলে আরেকটু লিখি যে এই 2টা কি, এই 2টা হচ্ছে যে $12 বিয়োগ $10। তাহলে আমি দেখলাম এখানে 12 বিয়োগ 10 ডিভাইডেড বাই 10 T = 2। এই 12টা কি, এই 12টা হচ্ছে যে দেশীয় মূল্য, আমদানি পণ্যের কোন মূল্য, দেশীয় মূল্য, আর 10টা হচ্ছে আন্তর্জাতিক মূল্য। 10টা কি, আন্তর্জাতিক মূল্য। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে শুল্ক হারটা হচ্ছে দেশীয় মূল্য বিয়োগ আন্তর্জাতিক মূল্য ডিভাইডেড বাই আন্তর্জাতিক মূল্য। তাহলে শুল্ক হার বের করার সূত্রটা কি, শুল্ক হার বের করার সূত্র হচ্ছে, শুল্ক হার বের করার সূত্র হচ্ছে দেশীয় মূল্য বিয়োগ আন্তর্জাতিক মূল্য ডিভাইডেড বাই আন্তর্জাতিক মূল্য। এই যে প্রতি $1 শুল্ক কত দেয়, 2/10, 10টা হচ্ছে আন্তর্জাতিক মূল্য, আর 2 বার কি 12 - 10, ঠিক আছে, 2 12 - 10, 12টা হচ্ছে দেশীয় মূল্য, মানে শুল্ক আরোপের পর দেশে এটা $10 দিয়ে বিক্রি করলে হবে না, শুল্কটা ওই পণ্যের মূল্যের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ দেশীয় মূল্য হচ্ছে $12 বিয়োগ আন্তর্জাতিক মূল্য $10। তাহলে মানে দেশীয় মূল্য বিয়োগ আন্তর্জাতিক মূল্য ডিভাইডেড বাই আন্তর্জাতিক মূল্য হচ্ছে শুল্ক হার। এইটা আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমি একটা চিত্র আঁকবো, এই চিত্র হতে আমি কাম্য শুল্ক হার বের করব। একটা চিত্র আঁকবো, এই চিত্র হতে আমি কি করব, কাম্য শুল্ক হার বের করব। এবং চিত্রটা কিন্তু বেশ টেকনিক্যাল চিত্র। প্রথমে আমি কি করলাম, এইভাবে একটা রেখা আমি আঁকলাম, ঠিক আছে, এইভাবে আমি একটা রেখা আঁকলাম যেহেতু টেকনিক্যাল চিত্র। আর তারপরে আমি কি করলাম যে এই রেখাকে স্পর্শ করে বিদেশের অফার রেখা আঁকবো। আমি এটাকে কি করেছি, স্পর্শ করে কার অফার রেখা অঙ্কন করেছি, আমি বিদেশের অফার রেখা অঙ্কন করেছি। তাহলে কাজ করি, আমি বিদেশের অফার রেখা অঙ্কন করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করলাম যে এ দেশের অফার রেখা, ঠিক আছে, আর এটা হচ্ছে বিদেশের অফার রেখা। শুল্ক আরোপের পূর্বে ভারসাম্যটা এই বিন্দুতে হয়, অর্থাৎ বাণিজ্যের শর্তটা এই ওই রেখা দ্বারা প্রকাশ পায়। কোন রেখা দ্বারা, ওই রেখা বা OP1 রেখা, একটা নাম দিলে চলবে, OP1 রেখা দ্বারা বাণিজ্যের শর্তটা কিভাবে প্রকাশ পায়। আচ্ছা, এখন আমি এই বিন্দুতে একটা নিরপেক্ষ রেখা আঁকি স্পর্শ করে। আশা করি যারা গতদিন ক্লাস করেছো তাদের কাছে পরিষ্কার যে আমি এই বিন্দুতে কি করেছি, নিরপেক্ষ রেখা স্পর্শ করে অঙ্কন করেছি। এর মানে এই বিন্দুতে কাম্য শুল্কটা কি হয়, নির্ধারিত হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে একটি দেশের বাণিজ্য নিরপেক্ষ রেখা এবং অপর দেশের অফার রেখা মানে OB অফার রেখা যে বিন্দুতে কি করে স্পর্শ করে, সেই বিন্দুতে যে শুল্ক আরোপকারী দেশের মানে কি, এ দেশের শুল্ক আরোপকারী দেশের কল্যাণ সর্বোচ্চ হয়। অতএব আমরা বলতে পারি, এই বিন্দুতে কাম্য শুল্ক কি হবে, নির্ধারিত হবে, ঠিক আছে। এখানে নিরপেক্ষ রেখা স্পর্শ করেছে। আচ্ছা, তো এখন আমরা এক কাজ করি, তাহলে শুল্কটা এমন ভাবে আরোপ করতে হবে, ওই অফার রেখাটা এই বিন্দু দিয়ে যেতে হবে, OA1।
ও এ অফার রেখাটা এই বিন্দু দিয়ে যেতে হবে এবং এই বিন্দুর নাম দিলাম, এই বিন্দুর নাম দিলাম আমরা E2। এই বিন্দুর নাম কি দিলাম আমরা? E2 বিন্দু দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি একটা রেখা কি করলাম? টানলাম। ঠিক এই বরাবর একটা রেখা কি করলাম? টানলাম। আর এখানে আরেকটা টানলাম। ঠিক আছে, জি। টানার পর আমি নাম দিচ্ছি, দেখো, E2 E3। এটা দিলাম OX1। কি দিলাম? OX1 নাম দিলাম। ঠিক আছে, এরপরে এটা দিলাম T, এটা S, এই বিন্দুর নাম দিলাম R। হ্যাঁ, এটা নাম দিতে পারি আমরা SK রেখা। কি রেখা? SK রেখা। আপাতত আবার চলবে, আপাতত আবার এই নাম দিলে আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লক্ষ্য করি। আমরা লক্ষ্য করি যে ও এ অফার রেখা এবং ও বি অফার রেখা পরস্পর ছেদ করেছে কোন বিন্দুতে? এই E1 বিন্দুতে ছেদ করেছে। অতএব শুল্ক আরোপের পূর্বে যে দুটো দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে, মানে এ এবং বি দেশের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হয়েছে কোন বিন্দুতে? এই E1 বিন্দুতে। এক্ষেত্রে ভারসাম্য বাণিজ্যের শর্ত হচ্ছে কত? OP1 রেখা। ক্লিয়ার? আচ্ছা, এখন শুল্ক আরোপ করার পর যে আমরা দেখেছি যে এই E2 বিন্দুতে বি দেশের অফার রেখা OB আর এ দেশের বাণিজ্য নিরপেক্ষ রেখা IC0 E2 বিন্দুতে স্পর্শ করেছে। অতএব E2 বিন্দুতে যে শুল্ক আরোপ করলে এ দেশের কল্যাণ সর্বোচ্চ হয়, কারণ নিরপেক্ষ রেখা যেখানে স্পর্শ করে সেখানে কল্যাণটা কি হয়? সর্বোচ্চ হয়। এবং যেহেতু E2 বিন্দুতে কল্যাণ সর্বোচ্চ হয়, অতএব কল্যাণ সর্বোচ্চ করার জন্য এ দেশ E2 বিন্দুতে এমনভাবে শুল্ক আরোপ করবে যাতে ও এ অফার রেখাটা উপরের দিকে শিফট হয়ে OA1 হবে। এক্ষেত্রে শুল্কের পরিমাণ হচ্ছে দুটো অফার রেখার পার্থক্য, গত ক্লাসে বলেছি। অথবা আজকে যদি কেউ হঠাৎ করে ক্লাসটা দেখে তাহলে কিন্তু বোঝার কথা না। গত ক্লাসে বলেছি দুটো অফার রেখার পার্থক্য হচ্ছে শুল্ক। এক্ষেত্রে শুল্কের পরিমাণ হচ্ছে E2 E3, ও এ আর OA1। এই OX1 দিয়ে আমার রপ্তানিতে গ্যাপ কত? দুটো অফার রেখার E2 E3। শুল্কের পরিমাণ হচ্ছে E2 E3, শুল্কের পরিমাণ হচ্ছে E2 E3। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই শুল্কটাকে আমরা কাম্য শুল্ক বলবো, যেহেতু নিরপেক্ষ রেখা E2 বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে। এটাকে আমরা কাম্য শুল্ক বলবো। এখন এই কাম্য শুল্কটা আমরা কিভাবে নির্ধারণ করব? এই কাম্য শুল্ক নির্ধারণের একটা সূত্র আছে, সেটা হচ্ছে T = 1 divided by E-1। T = 1 divided by E-1। এই ইটা হলো যে দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে, যে দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে সেই দেশের অফার রেখার স্থিতিস্থাপকতা। এটা হলো যে দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে সেই দেশের অফার রেখার ওই নির্দিষ্ট বিন্দুর কি? স্থিতিস্থাপকতা। শুল্ক আরোপ করা হয়েছে কার উপর? বিদেশের উপর। তাহলে এটা হচ্ছে কাম্য শুল্ক কোথায় নির্ধারিত হয়েছে? E2 বিন্দুতে, যেখানে বিদেশের অফার রেখা আর এদেশের বাণিজ্য নিরপেক্ষ রেখা স্পর্শ করেছে। এই হচ্ছে E2 বিন্দুতে বিদেশের অফার রেখা OB এর E2 বিন্দুর স্থিতিস্থাপকতা হচ্ছে E। আমরা অফার রেখার সাধারণত যে এ দেশের অফার রেখার স্থিতিস্থাপকতা কিভাবে বের করতে হয় সেটা আমরা আলোচনা করেছিলাম একটা ক্লাসে। আর যদি লম্বক্ষে পণ্যের অফার রেখার, লম্বক্ষে পণ্য মানে কি? Y, যেটা বিদেশের অফার রেখার, সেটার কোন বিন্দুর স্থিতিস্থাপকতা হচ্ছে, কোন বিন্দুর স্থিতিস্থাপকতা বের করার সূত্র হচ্ছে ওই বিন্দু দিয়ে একটা স্পর্শক টানতে হবে। এই যে এসকে স্পর্শক টেনেছি,
আবার বলছি, একটু জেনে রাখো যে লম্বককে ধরা পণ্যের অফার রেখার, কি বলেছি, লম্বককে ধরা পণ্যের অফার রেখার কোনো বিন্দুর স্থিতিস্থাপকতা বের করতে হলে ওই বিন্দু দিয়ে একটা স্পর্শক টানতে হবে। এই যে এসকে স্পর্শক টেনেছি। আচ্ছা, এখন এটা স্পর্শ করেছে তো কোথায়, ইটু বিন্দু দিয়ে নাকি? হ্যাঁ, টেনেছি। এটা লম্বককে ছেদ করেছে কোন বিন্দুতে? আর বিন্দুতে। কোন বিন্দুতে? আর বিন্দুতে। লম্বককে ছেদ করেছে কোন বিন্দুতে? এটা লম্বককে ছেদ করেছে আর বিন্দুতে। ঠিক আছে, তাহলে এই ওয়ারটা বসবে কোথায়? এই ওয়ারটা বসবে নিচে। এই ওয়ারটা কোথায় বসবে? নিচে। এরপরে এই ইটু বিন্দু বরাবর লম্বক বরাবর একটা রেখা টানবো। এটা সেট করেছি টি বিন্দুতে। এই ওটিটা কোথায় বসবে? ওটিটা বসবে উপরে। ওটিটা বসবে উপরে। এটা হচ্ছে ইলাস্টিসিটি নির্ণয়ের কি সূত্র। আমি আবারও বলছি, লম্বককে ধরা পণ্যের কোন বিন্দুর অফার রেখার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হলে ওই বিন্দু দিয়ে একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শকটা লম্বককে যে বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, সেই বিন্দুর লম্ব দূরত্ব, সেই বিন্দুর লম্ব দূরত্ব ওয়ারটা কোথায় বসবে? নিচে। এরপরে সেই বিন্দু থেকে লম্বক বরাবর রেখা টানলে এটা লম্বককে যে বিন্দুতে ছেদ করবে সেটার লম্ব দূরত্ব ওটিটা কোথায় বসবে? লবে। এই ওটি বাই ও আর হচ্ছে, ওটি বাই ও আর হচ্ছে ইটু বিন্দুর স্থিতিস্থাপকতা। লাস্ট একবার বলছি, এই ইটু বিন্দু ইলাস্টিসিটি বের করতে হলে যে স্পর্শক টানবো, এই স্পর্শকটা লম্বককে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর লম্ব দূরত্ব ও আর বসবে হরে, এবং ইটু বিন্দু দিয়ে ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটা টানবো এটা লম্বককে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু লম্ব দূরত্ব ওটি বসবে কোথায়? লবে। এটা হচ্ছে ইটু বিন্দু ইলাস্টিসিটি। তাহলে আমি এখন এক কাজ করি যে টি ইকুয়াল টু 1 বাই এই এটা এর মানটা কত? ওটি বাই ও আর, ওটি বাই ও আর মাইনাস 1। ঠিক আছে, এরপরে দেখো টি ইকুয়াল টু 1 বাই এখানে কত আছে? লসাগু ও আর, তাহলে ওটি মাইনাস ও আর, ওটি মাইনাস কত? ও আর। ঠিক আছে, এই যে এখানে 1 উপরে, নিচে ও আর লসাগু, তো হর লসাগু আর হর কি সেম, ওটি যা আছে তাই, 1 আর ও আর গুণ দিলে ও আর। হ্যাঁ, এরপরে একটু দেখো তোমরা, টি ও আরটা কোথায় চলে গেছে? ও আর, ও আরটা চলে গেছে উপরে। এই ও আরটা কোথায় চলে গেছে? উপরে। ওটির থেকে ও আর বাদ দাও, ওটির থেকে ও আর বাদ দিলে কত থাকে? আরটি। আরটি ও আর বাই কত? আরটি। ও আর বাই আরটি বা টি আর যাই লিখি না কেন, তাহলে কাম্য শুল্ক হারটা কত হলো? কাম্য শুল্ক হার হলো ও আর বাই কত? আরটি। ঠিক আছে, এই ও আরটা কোথায় চলে গেল? মূল ভগ্নাংশের নিচে সাব ভগ্নাংশ হর লবে চলে যায়, ও আরটা সোজা উপরে চলে গেল। আর ওটির থেকে ও আর বাদ দিলে, ওটি হতে এই যে ওটি হতে ও আর বাদ দিলাম, থাকে কত? আরটি। তাহলে ও আর বাই আরটি হচ্ছে আমাদের কাম্য শুল্কের পরিমাণ। কি বলেছি? যে ও আর বাই আরটি হচ্ছে আমাদের কাম্য শুল্কের পরিমাণ। এখন আমি একটু বোঝার চেষ্টা করব আসলে এইভাবে ইলাস্টিসিটির মান বসিয়ে কাম্য শুল্ক বের করা যায় কিনা। এখন আমি দেখব যে এখানে ইলাস্টিসিটির মান বসিয়ে মানে কি, কোন সূত্রটা প্রয়োগ করেছি? সূত্র প্রয়োগ করেছি টি ইকুয়াল টু 1 বাই ই মাইনাস 1। এই যে ইলাস্টিসিটির মান বসিয়ে এইভাবে কাম্য শুল্কটা বের করেছি, এটা ঠিক কিনা এটা আমি একটু দেখব। এই এখন আমার মূল কাজটা শুরু হচ্ছে। আমরা জানি শুল্ক হার সমান, আমরা জানি শুল্ক হার সমান যে ওয়াই পণ্যের দেশীয় মূল্য বিয়োগ ওয়াই পণ্যের কি আন্তর্জাতিক মূল্য ডিভাইডেড বাই ওয়াই পণ্যের আন্তর্জাতিক মূল্য। আমরা শুল্ক কার উপর আরোপ করেছি? আমরা শুল্ক আরোপ করেছি বিদেশের পণ্যের উপর, কারণ
এ দেশ এক্স পণ্য রপ্তানি করে বিদেশ থেকে ওয়াই পণ্য কি করে আমদানি করে। আমরা যে আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করেছি, তাহলে আমাদের আমদানি পণ্য কোনটা? ওয়াই। তাহলে কাম্য শুল্ক হার হবে কি? ওয়াই এর দেশীয় মূল্য বিয়োগ ওয়াই এর আন্তর্জাতিক মূল্য ডিভাইডেড বাই ওয়াই এর আন্তর্জাতিক মূল্য। আজকে ক্লাস শুরু হওয়ার প্রথমেই এই সূত্রটা কিন্তু আমি কি করেছি, দিয়েছি। একেবারে প্রথমেই আমি কি করেছি, এই সূত্রটা তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ওয়াই এর দেশীয় মূল্যটা কত। ওয়াই এর দেশীয় মূল্য হচ্ছে ওয়াই এর দেশীয় মূল্য সমান ওয়াই এর দেশীয় মূল্য। কার মূল্য বার করব? ওয়াই এর মূল্য বার করব। অতএব ওয়াই এর পরিমাণটা কোথায় বসবে? নিচে বসবে। ওয়াই এর পরিমাণটা নিচে বসবে। আমি অনেকবার বলেছি যখন আমরা এক্স এর মূল্য যদি বের করতে চাই তাহলে এক্স এর পরিমাণটা নিচে বসবে। ওয়াই এর মূল্য যদি বের করতে চাই ওয়াই এর পরিমাণটা নিচে বসবে আর উপরে এক্স এর পরিমাণটা বসবে। আমি ওয়াই এর দেশীয় মূল্য বার করতে চাচ্ছি, তাহলে ওয়াই এর পরিমাণটা নিচে বসবে। আমরা আমাদের বাণিজ্য কোথায় নির্ধারিত হয়েছে? E2 বিন্দুতে। এই E2 বিন্দুতে আমরা ওয়াই কতটুকু আমদানি করি? E2x1 অত ওয়াই এর পরিমাণটা হচ্ছে কত? E2x1। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের শুল্ক আরোপের পর আমাদের বাণিজ্য হচ্ছে E2 বিন্দুতে। এই E2 বিন্দুতে আমরা OX1 এক্স পণ্য রপ্তানি করে বিদেশ হতে E2x1 পরিমাণ ওয়াই পণ্য আমদানি করি। তাহলে কি পরিমাণ ওয়াই পণ্য পাচ্ছি? E2x1 পরিমাণ ওয়াই পণ্য পাচ্ছি। ওয়াই এর মূল্য পেতে হলে E2x1টা কোথায় বসবে? নিচে বসবে। আচ্ছা, এখন এক্স এর পরিমাণটা কতটুকু হবে? এক্স এর পরিমাণটা হবে SX1। কত হবে? SX1 এক্স এর পরিমাণটা SX1। এখানে কিন্তু অনেকের একটু অসুবিধা হবে। অনেকেও বলবে স্যার এখানে যেহেতু ওয়াই এর মূল্য বার করব তাহলে উপরে এক্স এর পরিমাণটা হবে। এটা আমরা একমত, ঠিক আছে। এটা কেন SX1 হবে? অনেকে বলবে স্যার এখান থেকে SX1 না, এখানে কত হবে? লবে OX1 হবে। এখানে আপনি কেন SX1 লিখলেন? আমি OX1 বলতাম, আমি কত বলতাম? আমি OX1 বলতাম, কিন্তু আমি OX1 কেন বলছি না? আমি OX1 না বলার কারণ হলো যদি শুল্ক আরোপ করা না হতো তাহলে কিন্তু আমি OX1 বলতাম। যদি শুল্ক আরোপ করা যদি কি না হতো তাহলে আমি কি বলতাম? OX1 বলতাম। কারণ আমি OX1 এক্স পণ্য রপ্তানি করে E2x1 পরিমাণ কি করেছি? ওয়াই পণ্য কি করেছি? আমি আমদানি করেছি। ক্লিয়ার? কিন্তু যেহেতু যে শুল্ক আরোপ করা হয়েছে, আরোপ করা হয়েছে, সেহেতু যে দেশের বাজারে ওয়াইয়ের মূল্যটা কি হবে? বাড়বে। অতএব আগে এতটুকু ওয়াইয়ের বিনিময়ে যে এতটুকু এক্স পাওয়া যেত, এখন যেহেতু ওয়াইয়ের মূল্য বেড়েছে এখন এক্স এর পরিমাণটা বেশি হবে, SX1 হবে। এখন প্রশ্ন হলো আমি কেন SX1 বললাম? এটা উত্তর আমি দিচ্ছি। আমি কিন্তু এই যে IC0 নিরপেক্ষ রেখাকে E2 বিন্দুতে স্পর্শ করে SK রেখাটা অঙ্কন করেছি। আমি IC0 নিরপেক্ষ রেখাকে E2 বিন্দুতে স্পর্শ করে SK রেখাটা অঙ্কন করেছি। এখন তোমরা চিন্তা করো এই SK রেখাটা কি হবে? তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো নিরপেক্ষ রেখা তত্ত্ব। এই যে নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে যে রেখাটা যায়, এই রেখাটা কি করে? এক্স আর ওয়াই দ্রব্যের মূল্যের অনুপাত নির্দেশ করে। নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে যে রেখাটা যায় সেটা এক্স আর ওয়াই দ্রব্যের মূল্যের অনুপাত নির্দেশ করে। তো এখানে এই যে IC0 নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে কোথায় গিয়েছে?
এস কে রেখা গিয়েছে। এই যেহেতু আমরা ই টু বিন্দুতে আমাদের ক্রয় বিক্রয় হয়েছে, এখানে আমাদের লেনদেন হয়েছে, তাহলে এই বিন্দুতে আমাদের দেশীয় মূল্যটা নির্ধারিত হবে এস কে রেখা দ্বারা। কার দ্বারা? এস কে রেখা দ্বারা, এস কে রেখার ঢাল দ্বারা, এক্স কে রেখার ঢাল দ্বারা। ঠিক আছে, যেহেতু আমি ওয়াই এর দাম বের করব, এই যে ঢালের উল্টা মান, ঢালের উল্টা মান। ঠিক আছে, এই যে লম্বটা E2x1টা কোথায় বসেছে? নিচে বসেছে। আর SX1টা ভূমিটা কোথায় বসেছে? ওই যে লম্ব বাই ভূমি না, হ্যাঁ, এই লম্বটা কিন্তু উপরে বসার কথা ছিল, যেহেতু ওয়াই এর মূল্য বার করব, এই যে নিচে বসেছে, এবং SX1টা কোথায় বসেছে? উপরে বসেছে। তো এইটা অনেকের জন্য একটু সমস্যা হতে পারে, তাদেরকে জাস্ট আমি এইভাবে বলবো, এইভাবে দয়া করে একটু মনে রাখবে যে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে পড়েছি মূল্য রেখাটা, মানে দেশীয় মূল্য রেখাটা, মানে যে মূল্যে বিনিময় হয় সেটা নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে যায়। তা আমাদেরকে নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে কে গিয়েছে? এস কে গিয়েছে। অর্থাৎ এই এস কে দ্বারা, কোনটা দ্বারা? এই এস কে দ্বারা এক্স আর ওয়াই এর দেশীয় বিনিময় হারটা কি হবে? প্রকাশ পাবে। ঠিক আছে, যেহেতু ওয়াই এর মূল্যটা বার করব, ওয়াই এর পরিমাণ E2x1টা নিচে থাকবে, আর এক্স এর পরিমাণ SX1টা কোথায় থাকবে? উপরে থাকবে। ঠিক আছে, জি। এখন আমি ওয়াই এর আন্তর্জাতিক মূল্য বার করব। কার? ওয়াই এর আন্তর্জাতিক মূল্য, ওয়াই এর আন্তর্জাতিক মূল্য। আন্তর্জাতিক বাজারে কিন্তু, আন্তর্জাতিক বাজারে OX1 পরিমাণ এক্স পণ্য বিনিময় হয়েছে E2 পরিমাণ x1 পরিমাণ, E2x1 পয়েন্ট ওয়াই পণ্যের সাথে। অর্থাৎ আন্তর্জাতিক মূল্য হবে নিচে E2x1 ওয়াই পণ্য, আর উপরে কত? OX1 পরিমাণ এক্স পণ্য। এটা হচ্ছে ওয়াই এর কি? আন্তর্জাতিক মূল্য হচ্ছে OX1 বাই E2x1। কারণ আন্তর্জাতিক বাজারে যে এ দেশ বি দেশকে কি পরিমাণ এক্স পণ্য প্রদান করেছে? OX1। আর ওয়াই পণ্য কতটুকু আমদানি করেছে? E2x1। তাহলে ওয়াই এর আন্তর্জাতিক মূল্যটা কত হবে? যার মূল্য বার করবো তার পরিমাণ নিচে E2x1, আর উপরে এক্স এর পরিমাণ, এক্স কতটুকু যাবে? OX1। একটু লক্ষ্য করো যে আন্তর্জাতিক মূল্য হতে ওয়াই এর দেশীয় মূল্যটা কি বেশি? আন্তর্জাতিক মূল্য হতে ওয়াই এর দেশীয় মূল্যটা বেশি। কেন? কেন? লক্ষ্য করো যে দেশীয় মূল্যতে E2x1 আছে, আন্তর্জাতিক মূল্যতে কত আছে? E2x1 আছে। অর্থাৎ দুই জায়গাতে হর কি? সেম। কিন্তু OX1 হতে SX1 বড়। আন্তর্জাতিক মূল্যের লাভ কত? OX1, আর দেশীয় মূল্যের লাভ কত? SX1। OX1 এর চেয়ে কে বড়? SX1 বড়। আমরা কি দেখছি? SX1 গ্রেটার দেন OX1। এই যে OX1 এর চেয়ে SX1 বড়, SX1 বড়। এর মানে SX1টা বড় হওয়ার কারণে দেশীয় মূল্যটা আন্তর্জাতিক মূল্য হতে ওয়াই এর দেশীয় মূল্যটা বেশি। কেন বেশি? আসলে আন্তর্জাতিক মূল্য আর দেশীয় মূল্য, মানে আন্তর্জাতিক বাজারে আমি $10 দিয়ে এনেছি, দেশীয় আমার এটা $10 পাওয়ার কথা ছিল, একই হওয়ার কথা ছিল। এই দেশীয় মূল্যটা বেশি হওয়ার কারণে ওই শুল্কটা দেশীয় মূল্যের সাথে কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। শুল্কটা কার সাথে যোগ হয়ে গেছে? দেশীয় মূল্যের সাথে যোগ হয়ে গেছে, এই জন্য দেশীয় মূল্যটা কি? বেশি। অর্থাৎ আমরা E2x1 পয়েন্ট ওয়াই এর বিনিময়ে OX1 পরিমাণ বিনিময় করলে চলতো আন্তর্জাতিক বাজারে, কিন্তু দেশীয় বাজারে এই OX1 এর সাথে কি করতে হয়েছে? শুল্কটা যোগ করতে হয়েছে। এই জন্য এক্স দরকার কতটুকু? SX1, যেটা কে বলে দিচ্ছে? এস কে রেখা বলে দিচ্ছে। আর আমি যাচ্ছি না, এখন আমি এক কাজ করব, এখন আমি কাম্য শুল্কটা বের করব। আমি কাম্য শুল্ক এই পদ্ধতিতে যদি ওয়ার বাই আর-টি পেয়ে যাই, তাহলে আমি বলবো যে কাম্য শুল্ক নির্ধারণে 1/E-1 এই সূত্রটা ঠিক আছে। এইটার মাধ্যমে আমরা কাম্য শুল্ক কি করতে পারবো? নির্ধারণ করতে পারবো। দেখি আমি ওয়ার বাই আর-টিতে যাই কিনা। কারণ ওয়ার বাই আর-টিতে গেছি কি করে? এই যে এই E2 বিন্দুর ইলাস্টিসিটির মানটা বসিয়ে আমরা গিয়েছি, যেটা আমি একটু আগে কি করেছিলাম? দেখিয়েছিলাম। এখন এই মানগুলো আমি কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে টি ইকুয়াল টু, প্রথমে কি বসাবো? দেশীয় মূল্য। দেশীয় মূল্যটা কত? SX1 বাই E2x1। আন্তর্জাতিক মূল্য হচ্ছে OX1 বাই E2x1। নিচে OX1 বাই E2x1। ঠিক আছে,
এরপরে টি ইকুয়াল টু দেখো যে এখানে কত e2x1, ঠিক আছে, e2x1 e2x1 তাহলে লসাগু e2x1, তাহলে sx1 থেকে ox1 বিয়োগ যাবে, sx1 থেকে ox1 বিয়োগ গেলে so থাকে, কত থাকে, so থাকে। ভালো করে লক্ষ্য করো যে এখানে আছে e2x1 লসাগু e2x1, তাহলে সরি e2x1 লসাগু কত হবে e2x1 আর sx1 থেকে ox1 বিয়োগ যাবে, sx1 থেকে ox1 বিয়োগ যাবে, so থাকে, এই যে আমি so লিখলাম। আর নিচে কি হচ্ছে ox1টাকে আমি ইচ্ছে করে এক কাজ করি, ox1টাকে আমি te2 লিখতে পারি, te2 ox1 এর জায়গায় কত লিখলাম te2, ঠিক আছে। আচ্ছা, আর e2x1 এই যে নিচের e2x1 আছে না, যা আছে তাই লিখলাম, e2x1 যা আছে এই যে e2x1 যা আছে তাই লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে দেশীয় মূল্য বিয়োগ আন্তর্জাতিক মূল্য বাই আন্তর্জাতিক মূল্য, এখানে দুইটার হর সেম, অত লসাগু e2x1, sx1 থেকে ox1 বাদ দিয়েছি, sx1 থেকে ox1 বাদ দিয়েছি, so পেয়েছি, ঠিক আছে। ox1 এর জায়গায় কত লিখেছি te2 লিখেছি, কারণ এই যে এটা আয়তক্ষেত্রের সামনাসামনি বাহু কি সমান, তারপর e2x1 যা আছে কি করেছি আমি তাই লিখেছি। এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমরা একটু বুদ্ধি করে দেখি। এখন t equal to প্রথমে so বাই e2x1 লিখবো, so বাই e2x ইনটু এই যে এইটা লিখেছি, লব আর হর লিখেছি, ঠিক আছে। মূল ভগ্নাংশের নিচের যে ভগ্নাংশ থাকে, কি বলেছি, মূল ভগ্নাংশের নিচে যে ভগ্নাংশ থাকে, এই যে এটা মূল ভগ্নাংশ, এটা নিচে যে ভগ্নাংশ থাকে, এটা হর কোথায় চলে যাবে, উপরে, হর কোথায় যাবে, হর চলে যাবে উপরে। আর এই যে এই ভগ্নাংশের হর উপরে চলে যাবে, আর এটা কোথায় থাকবে, নিচে থাকবে। আমি হর কিন্তু এই ভগ্নাংশের হর কোনটা e2x1, এটা চলে যাবে উপরে, আর te2 তার জায়গায় থাকবে, ঠিক আছে। তা আমরা এক কাজ করি, এই যে এটা কাটাকাটি, t সমান কত, so বাই te2 ডট ডট এক নাম্বার কত পেয়েছি, so বাই te2 ক্লিয়ার। এখন আমরা এক কাজ করি, একটু বুদ্ধি খাটাই আমরা, সেটা হচ্ছে যে so বাই te2, so নিয়ে একটা ত্রিভুজ কল্পনা করি, so নিয়ে কোন ত্রিভুজ আছে, so নিয়ে sro, তাহলে লেখো ত্রিভুজ sro, te2 নিয়ে একটা ত্রিভুজ আছে, te2 নিয়ে কোনটা আছে, te2r, ত্রিভুজ te2r। সহজে মনে রাখার জন্য বলছি, so নিয়ে একটা ত্রিভুজ আছে sor, এক কাজ করি sor দিই, তাহলে মনে থাকবে তোমাদের ভালো, একই কথা so নিয়ে ত্রিভুজ কোনটা sor, আর te2 নিয়ে ত্রিভুজ কোনটা te2r। এই দুইটা ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশ্য, কি বলেছি, সদৃশ্য মানে কি, সদৃশ্য কোণী। দুটো ত্রিভুজ সদৃশ্য কখন হয়, যখন দুইটা ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হয়, তখন ত্রিভুজ দুইটা সদৃশ্য কোণী হয়। যখন দুটো ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হয়, তখন ত্রিভুজ দুইটা কি হয়, সদৃশ্য কোণী হয়। তো তিনটা কোণ না, দুইটা কোণ সমান হলেই অটোমেটিক 3 নাম্বার কোণ সমান হয়, কি বলেছি, দুইটা কোণ সমান হলে অটোমেটিক কয় নাম্বার হয়, 3 নাম্বার কোণ সমান হয়, যেটা আমরা স্কুলে পড়েছি। তা আমার যে এই যে দুইটা ত্রিভুজ, লক্ষ্য করো যে এইটা আর এইটা কি হচ্ছে বিপরীত কোণ, আর এইটা হচ্ছে কি 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এইটা হচ্ছে কি একান্তর কোণ, এই যে এটা সমান্তরাল, এটা ছেদক, এই কোণ সমান, হ্যাঁ, এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণী ত্রিভুজ। আমি যেভাবে কোণ তিনটা সমান দেখিয়েছি, এগুলো পরীক্ষার হলে দেখানোর কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট বলবে ত্রিভুজ এত এবং ত্রিভুজ এত হচ্ছে সদৃশ্য কোণী ত্রিভুজ।
সদৃশ্যকোণী ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে। একটি ত্রিভুজের দুই বাহুর অনুপাত অপর ত্রিভুজের অনুরূপ দুই বাহুর অনুপাত পরস্পর সমান হয়। মনে রাখবে সদৃশ্যকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। আমি ফার্স্ট ইয়ারের যখন ইলাস্ট্রিসিটির ক্লাস করিয়েছিলাম সেখানে আমি এটা আলোচনা করেছি, সেটা আমি আলোচনা করেছি। আরেকটা কোন ইয়ারের জন্য আমি একই কথা আমি আলোচনা করেছি যে সদৃশ্যকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে একটা ত্রিভুজের দুই বাহুর অনুপাত অপর ত্রিভুজের অনুরূপ দুই বাহুর অনুপাত পরস্পর সমান হয়। তাহলে এক কাজ করি, আমি এই কি বলে এস ও আর ত্রিভুজ হতে দুইটা বাহু নেব। আছে কয়টা? তিনটা বাহু। এস ও আছে, ও আর আছে, আর এস আছে। আমি নেব কয়টা বাহু? দুইটা বাহু। এস ও আর ত্রিভুজ থেকে কয়টা বাহু নেব? দুইটা বাহু নেব। এখন কোন দুইটা বাহু নেব? যে আছে তো তিনটা বাহু না, আমি এক কাজ করি, আমি এসও নিলাম। কি নিলাম? এসও। কেন এসও নিয়েছি? ওই যে আমার টার্গেটে কি আছে? এসও। আমার এক নম্বরে কে আছে? এসও আছে, এই জন্য এসও নিয়েছি। এসও নিলাম। আর আছে কে? ও আর 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 এস। কাকে নেব? ও আর কে নেব না আর এস কে নেব? ও আর কে নেব না আর এস কে নেব? টার্গেটে দেখো কে আছে? ও আর আছে, এই জন্য কাকে নিলাম? ও আর কে। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, যে আবারও বলছি যে এই যে এস ও আর ত্রিভুজ থেকে কয়টা বাহু নেব? দুইটা বাহু নেব। এখন কোন দুইটা বাহু নেব? একটা নিয়েছি এসও, কারণ এক নম্বরে কে আছে? এসও আছে। এরপরে এসও নিলাম। এখন আছে কে? ও আর 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 এস। ও আর 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 এস, এই দুইটা বাহুর ভিতরে কোনটা নেব? দুইটার ভিতরে কোনটা নেব? টার্গেটে কে আছে? ও আর, এই জন্য কি নিয়েছি? ও আর নিয়েছি, ও আর নিয়েছি। ঠিক আছে, যে ও আর নিয়েছি, তাহলে আর এসটা বাদ পড়ে গেল। এখন ত্রিভুজ টি ই টু আর থেকে কোন দুইটা বাহু নেব এটা চিন্তা করার প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। কেন? অটোমেটিক এইটা দেখে আনতে হবে, কারণ সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে একটি ত্রিভুজের দুই বাহুর অনুপাত অপর ত্রিভুজের অনুরূপ দুই বাহুর অনুপাত পরস্পর সমান হয়। তাহলে টি ই টু আর এ এই এসোর অনুরূপ বাহু কোনটা? টি ই টু। তাহলে এখানে কোনটা লিখতে বাধ্য? টি ই টু। এস ও এর অনুরূপ বাহু হচ্ছে টি ই টু। এই যে আমি কি লিখেছি? এস এর অনুরূপ বাহু টি ই টু লিখেছি। এরপর ও আর, ও আর এর অনুরূপ বাহু হচ্ছে টি আর। ও আর এর অনুরূপ বাহু হচ্ছে কোনটা? টি আর বা আর টি। ও আর এর অনুরূপ বাহু আর টি। দেখো তোমরা যে এস ও আর ত্রিভুজের ও আর বাহু, ঠিক আছে, আর টি ই টু আর ত্রিভুজের আর টি বাহু, এই দুইটা হচ্ছে কি? অনুরূপ বাহু না? হ্যাঁ, অনুরূপ বাহু। এই যে এইটাও লম্ব থেকে উঠেছে, এইটাও লম্ব থেকে এসেছে। তাহলে ও আর এর অনুরূপ হচ্ছে কোনটা? আর টি। আর আর এস এর অনুরূপ হচ্ছে কোনটা? আর ই টু। তা আমি তো ও আর, আমার এখানে কে আছে? ও আর। তা অনুরূপ বাহু কত লিখলাম? আর টি। আর টি। আচ্ছা, এক কাজ করি, এসও টি টু কে এখানে নিয়ে আসলাম। টি ই টু কোথায় নিয়ে আসলাম? নিচে নিয়ে আসলাম। তাহলে ও আরটা ডানে চলে যাবে। ও আর বাই আর টি। একটু ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো তোমরা, যে আমি টি টুটা কোথায় নিয়ে আসলাম? যে এই যে সমান চিহ্ন আছে না, এখন তো এটা গণিতের নিয়ম তোমরা জানো, এই লবটাকে এখানে হরে নিয়ে এসেছি, আর হরটাকে কোথায় নিয়ে গেছি? লবে। গণিতে এইভাবে পারা যায়, এই হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। আমি টি টু কে এখানে নিয়ে আসছি, আর ওয়ার কে এখানে নিয়ে গেছি। এই যে ওয়ার বাই এই যে আর টি, ঠিক আছে, হ্যাঁ আর টি, ওয়ার বাই আর টি। টি টু এখানে আসার পর এসও বাই টি টু। টি টু কে এখানে নিয়ে আসলাম কেন? এক নম্বরে দেখো এসও বাই টি ই টু সমান কত? টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমি কি লিখবো? সুতরাং টি ইকুয়াল টু এসও বাই টি ইউ টু সমান কত? টি। এসও বাই টি ইউ টু, এই যে এইটা মানে কি? যে এখানে কত? টি সমান কত লিখবো? ওয়ার বাই আর টি। ওয়ার বাই আর টি। ক্লিয়ার? তাহলে আমি কি দেখলাম? টি ইকুয়াল টু ওয়ার বাই আর টি, টি ইকুয়াল টু ওয়ার বাই আর টি। এর মানে আমি চিত্র হতে প্রমাণ করেছি আমার ই টু বিন্দুতে। কি প্রমাণ করেছি? আবার ই টু বিন্দুতে, কোন বিন্দুতে? ই টু বিন্দুতে কাম্য শুল্ক হার নির্ধারিত হয়। আমি কি করেছি? ই টু বিন্দুতে দেশীয় মূল্য হতে আন্তর্জাতিক মূল্য কি করেছি? বিয়োগ করেছি, দিয়ে মোট শুল্ক পেয়েছি।
সেটাকে আমি আন্তর্জাতিক মূল্য দ্বারা ভাগ করে শুল্ক হারটা বের করেছি। তারপরে জ্যামিতিক পদ্ধতিতে কাজ করতে করতে আমি কাম্য শুল্ক হার কত পেয়েছি, ও আর বাই আর টি, ও আর বাই আর টি, ও আর বাই উপরে ও আর আর নিচে কত আর টি, ও আর বাই আর টি আমি পেয়েছি। ঠিক আছে, আমি কাম্য শুল্ক হার পেয়েছি এটা। এরপর আমি এর আগে কি করেছি দেখিয়েছি যে টি ইকুয়াল টু 1/e-1, আমি কি করেছি E2 বিন্দুতে অফার রেখা স্থিতিস্থাপকতা ই এর মান বসিয়েছিলাম। ই এর মান বসিয়ে অঙ্ক করে শুল্ক কত বেশি, ও আর বাই আর টি। তাহলে যেহেতু এটা কাম্য শুল্ক, এর মানে কি ইলাস্টিসিটির মান বসালে কি পাওয়া যায়, কাম্য শুল্ক পাওয়া যায়। কার মান, ইলাস্টিসিটির মান বসালে কাম্য শুল্ক পাওয়া যায়। অতএব কাম্য শুল্ক হার বের করার জন্য আমাদের এত কষ্ট করে গ্রাফিক্যাল মেথডে গিয়ে এইভাবে ও আর বাই আর টি যেটা আমরা বের করেছি, এত কষ্ট করা আমাদের লাগবে না। এক্ষেত্রে অর্থনীতিবিদরা সূত্র বের করেছেন কাম্য শুল্ক হার বের করার, টি ইকুয়াল টু 1/e-1। আবার যে বিন্দুতে কাম্য শুল্ক হার নির্ধারিত হবে আমি সেই বিন্দুর ইলাস্টিসিটিটা কি করব, বসিয়ে দেব। সেই বিন্দুর কি, সেই বিন্দু ইলাস্টিসিটি কার, যে বিন্দুতে কাম্য শুল্ক হার নির্ধারিত হয় সেই বিন্দুতে শুল্ক প্রদানকারী দেশের মানে ও বি এর E2 বিন্দুর অফার রেখার স্থিতিস্থাপকতা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমি কাম্য শুল্ক হারটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাম্য শুল্ক হার কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা কি করলাম, আলোচনা করলাম। কাম্য শুল্ক হার কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা আজকে কি করেছি, আলোচনা করেছি। ঠিক আছে, তো এখন আমি আলোচনা করব যে প্রফেসর লিওনটিফের তত্ত্বটা আলোচনা করব। কারটা, প্রফেসর লিওনটিফের তত্ত্বটা আমি একটু আলোচনা করব তোমাদের সাথে। প্রফেসর লিওনটিফের তত্ত্ব, লিওনটিফ। ঠিক আছে, এটাকে লিওনটিফ প্যারাডক্স বলে। ঠিক আছে, এইটা আমি একটু তোমাদের সাথে কি করব, আমি আলাপ করব লিওনটিফ প্যারাডক্সটা কি। হ্যাঁ, তা একটু বলি, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট লিওনটিফ প্যারাডক্সটা। সেটা হচ্ছে যে আমরা দেখেছি অর্পিত উপাদান তত্ত্ব হ্যাক্সার এবং তার ছাত্র বি অহলিন প্রদান করেছেন। অর্পিত উপাদান তত্ত্ব অনুযায়ী যে দেশে যে উপকরণ বেশি সেই দেশ সেই উপকরণ নিবিড় পণ্য উৎপাদন করবে। কি বলেছি আমরা, অর্পিত উপাদান তত্ত্ব অনুযায়ী যে দেশ যে উপকরণ নিবিড় সেই দেশ সেই উপকরণ নিবিড় পণ্য কি করবে, উৎপাদন করবে এবং সেই পণ্যটা রপ্তানি করবে, এবং তার যে উপকরণের ঘাটতি আছে সেই উপকরণ নিবিড় পণ্য সে কি করবে, আমদানি করবে। এটা হচ্ছে অর্পিত উপাদান তত্ত্বের বক্তব্য। যেমন বাংলাদেশ হচ্ছে শ্রমবহুল দেশ, অতএব বাংলাদেশ শ্রমনিবিড় পণ্য উৎপাদন করবে, সেটা বিদেশে রপ্তানি করবে। বাংলাদেশে মূলধনের ঘাটতি রয়েছে, অতএব বাংলাদেশ মূলধন নিবিড় পণ্য বিদেশ থেকে আমদানি করবে। আমরা দেখেছি যে আমরা বিদেশে যেহেতু আমাদের শ্রম বেশি, আমরা শ্রমনিবিড় পণ্য পোশাক কি করি, উৎপাদন করি, বিদেশে পোশাক রপ্তানি করি, এবং মূলধন যন্ত্রপাতি এই সমস্ত মূলধন নিবিড় পণ্য আমরা বিদেশ থেকে কি করি, আমরা আমদানি করি। অর্থাৎ হ্যাক্সার ওলিন তত্ত্বের সাথে আমাদের মিল আছে। ঠিক একইভাবে আমেরিকা হচ্ছে একটা মূলধন নিবিড় দেশ, অতএব আমেরিকার মূলধন নিবিড় পণ্য রপ্তানি করার কথা এবং 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 আমেরিকার শ্রমনিবিড় পণ্য আমদানি করার কথা হ্যাক্সার ওলিন তত্ত্ব অনুযায়ী। কিন্তু প্রফেসর লিওনটিফের গবেষণায় দেখা গিয়েছে
আমেরিকা মূলধন নিবিড় দেশ। তো আমেরিকার যেখানে মূলধন নিবিড় পণ্য রপ্তানি করার কথা, সেখানে আমেরিকা মূলধন নিবিড় পণ্য আমদানি করে। আবার বলছি, আমেরিকা মূলধন নিবিড় দেশ, হ্যাক্সার-ওলিন তত্ত্ব অনুযায়ী আমেরিকার মূলধন নিবিড় পণ্য রপ্তানি করার কথা, কিন্তু আমেরিকা মূলধন নিবিড় পণ্য আমদানি করে। অন্যদিকে যেহেতু মূলধনের তুলনায় শ্রমের ঘাটতি রয়েছে আমেরিকাতে, অতএব আমেরিকার শ্রমনিবিড় পণ্য কি করার কথা ছিল? আমদানি করার কথা ছিল, কিন্তু আমেরিকার শ্রমনিবিড় পণ্য কি করে? রপ্তানি করে। অর্থাৎ আমেরিকার তথ্যভিত্তিক আলোচনা করে, উপাত্ত দিয়ে রপ্তানি বাণিজ্যের আমদানি বাণিজ্য আলোচনা করে লিওনটিফ হ্যাক্সার-ওলিনের বিপরীত বক্তব্য উপস্থাপন করেন। এটাই অর্থনীতিতে লিওনটিফ প্যারাডক্স নামে পরিচিত। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, আমি যখন বলবো মূলধন শ্রম অনুপাত $20, তুমি কি বুঝবা? তুমি বুঝবা এক একক শ্রমের জন্য $20 শ্রম মূলধন আছে। এক একক শ্রমের জন্য $20 কি আছে? মূলধন আছে। অথবা আমি এভাবেও বলতে পারি যে শ্রমের জন্য যদি আমি $1 ব্যয় করি, তাহলে মূলধনের জন্য ব্যয় হচ্ছে কত? $20। শ্রমের জন্য যদি $1 ব্যয় করি, তাহলে মূলধনের জন্য ব্যয় হচ্ছে কত? $20। ঠিক আছে? তো এখন আসি যে প্রফেসর লিওনটিফ 1947 সালে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্য এবং আমদানি পণ্যের মূলধন শ্রম অনুপাত বের করেছেন। রপ্তানি পণ্য এবং আমদানি পণ্যের মূলধন শ্রম অনুপাত বের করেছেন। সেটা হচ্ছে রপ্তানি পণ্যের মূলধন শ্রম অনুপাত। আমি এক কাজ করি, এখানে একটু লিখে রাখি। এটা হচ্ছে রপ্তানি পণ্যের মূলধন শ্রম অনুপাত। আর এখানে লিখছি আমি আমদানি পণ্যের মূলধন শ্রম অনুপাত। উনি এটা 1947 সালের তথ্য। 1947 সালের যে উপাত্ত, সেটা হচ্ছে রপ্তানি পণ্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত হচ্ছে $14,068। $14,068। আর আমদানি পণ্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত হচ্ছে $18,184। $18,184। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে প্রফেসর লিওনটিফ 1947 সালের যে তথ্য উপাত্ত দিয়েছেন আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে রপ্তানি পণ্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত 1947 সালে $14,068, আর আমদানি পণ্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত হচ্ছে $18,184। এর মানে রপ্তানি পণ্যের ক্ষেত্রে যে এক একক শ্রমের জন্য মূলধন লাগে $14,068। $14,068। আর আমদানি পণ্যের ক্ষেত্রে এক একক শ্রমের জন্য মূলধন লাগে $18,184। এর মানে কি? এর মানে যুক্তরাষ্ট্র যে পণ্যটা রপ্তানি করে, সেটা মূলধন নিবিড় না শ্রমনিবিড়? সেটা শ্রমনিবিড়। যে পণ্যটা রপ্তানি করে সেটা শ্রমনিবিড়, আর যে পণ্যটা আমদানি করে সেটা মূলধন নিবিড়। কেন? এগুলো কিন্তু তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনা মানে কি? যে এখানে বল স্যার এখানে তো মূলধন বেশি। হ্যাঁ, মূলধন বেশি হতে পারে। এখানে এক একক শ্রমের জন্য যে পণ্য রপ্তানি করে, এক একক শ্রমের জন্য মূলধন লাগে কত? $14,068। আর যে পণ্য সে বিদেশ থেকে আমদানি করে, সেটা এক একক শ্রমের জন্য মূলধন লাগে $18,184। তাহলে আমদানি পণ্যের ক্ষেত্রে কি হচ্ছে? মূলধন বেশি লাগছে না, এর মানে আমদানি পণ্যটা হচ্ছে মূলধন নিবিড়, আর রপ্তানি পণ্যটা হচ্ছে মূলধন কম লাগছে। তো যেহেতু মূলধন কম লাগছে, আমরা বলছি শ্রমনিবিড়। মূলধন বেশি লাগলে বলবো মূলধন নিবিড়, আর মূলধন কম লাগলে বলবো শ্রমনিবিড়। তাহলে আমরা কি দেখলাম? যে 1947 সালের উপাত্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের আমদানি পণ্য হচ্ছে মূলধন নিবিড়,
আর কি যেন বলে, রপ্তানি পণ্য হচ্ছে কি শ্রমনিবিড়, যেটা হেক্সারোলিন তত্ত্বের কি হয়ে যাচ্ছে, বিপক্ষে চলে যাচ্ছে। কারণ সে শ্রমনিবিড় পণ্য রপ্তানি করছে, কিন্তু যুক্তরাষ্ট্র যেহেতু মূলধননিবিড় দেশ, তার মূলধননিবিড় পণ্য রপ্তানি করা দরকার এবং তার শ্রমনিবিড় পণ্য আমদানি করা দরকার, কিন্তু সে আমদানি করছে, এই মূলধননিবিড় পণ্য সে কি করছে, আমদানি করছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে যারা হেক্সারোলিনের পক্ষে, ওই তত্ত্বের পক্ষে যারা, তারা বললেন যে লিওন্টিফের গবেষণায় কিছুটা ত্রুটি আছে। ত্রুটি কি? সেটা হচ্ছে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র কি হয়েছে, শেষ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অর্থনীতি পুনর্গঠনের জন্য বিভিন্ন খাতে ব্যয় করতে হয়। সেক্ষেত্রে অর্থনীতির যে নির্ধারিত যে নিয়ম নীতি, সেটার কিন্তু উপেক্ষা হতে পারে। যার কারণ অর্থাৎ এই তথ্যটা হচ্ছে যুদ্ধ পরবর্তীকালীন সময়ের তথ্য, মানে 1947-1944 সালের খুবই কাছে, যার ফলে অর্থনীতি পুনর্গঠনের সময় কিছু ব্যতিক্রম হতে পারে। অর্থাৎ এই উপাত্তটা গ্রহণযোগ্য কি নয়। অর্থাৎ আপাতত মনে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে হয়তো পুনর্গঠনের কারণে যে যুক্তরাষ্ট্র কি হচ্ছে, তার রপ্তানি পণ্যটা কি হয়ে গেছে, শ্রমনিবিড়। কিন্তু একটা সময় আমরা গিয়ে দেখবো যে যেহেতু সে মূলধননিবিড় দেশ, সে মূলধননিবিড় পণ্য সে কি করবে, রপ্তানি করবে, আর শ্রমনিবিড় পণ্য সে কি করবে, আমদানি করবে। যখন লিওন্টিফের সমালোচকরা এভাবে বক্তব্য রাখলেন, তখন কি করলেন লিওন্টিফ 1951 সালে আবার জরিপ চালালেন। কত সালে? 1951 সালে জরিপ চালিয়ে তিনি দেখালেন যে যুক্তরাষ্ট্র যে পণ্য রপ্তানি করে, তার মূলধন শ্রম অনুপাত হচ্ছে $12,976, $12,976, এবং তারা বিদেশ থেকে যে পণ্যটা কি করে আমদানি করে, সেটা হচ্ছে $13,726, $13,726। অর্থাৎ যখন বলা হলো লিওন্টিফ যে সময়টা বাছাই করেছেন, এই বাছাইটা কিন্তু যথাযথ কি হয় নাই, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1944 সালে সমাপ্ত হয়েছে। অতএব যে যুদ্ধের পর অর্থনীতি পুনর্গঠনের জন্য বিভিন্ন খাতে ব্যয় করতে হয়, সেক্ষেত্রে অর্থনীতির ব্যতিক্রম দেখা দিতে পারে। এক্ষেত্রে একটা মূলধননিবিড় দেশ মূলধননিবিড় পণ্য রপ্তানি না করে শ্রমনিবিড় পণ্য রপ্তানি করতে পারে, যেটা লিওন্টিফের তত্ত্বে কি হয়েছে, উঠে এসেছে। যদি আমরা আরও কয়েক বছর পর যদি কি করতাম, যুক্তরাষ্ট্র উপাত্ত নিয়ে গবেষণা করতাম, তাহলে তো আমরা হেক্সারোলিন তত্ত্বের সত্যতা পেতাম। লিওন্টিফ কি করেছেন, আরো কিছু বছর অপেক্ষা করে উনি 1951 সালের কি করেছেন, তথ্য দিয়েছেন। সেখানে দেখা গিয়েছে যে তার যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত হচ্ছে $12,976। অর্থাৎ এক একক শ্রমের ক্ষেত্রে মূলধন ব্যবহৃত হচ্ছে 12,976। আর যে পণ্য আমদানি করছে বিদেশ থেকে, সেখানে মূলধন শ্রম অনুপাত হচ্ছে $13,726। অর্থাৎ এক একক শ্রমের জন্য মূলধন ব্যয় হচ্ছে $13,726। এর মানে কি, যে পণ্যটা রপ্তানি করছি সেখানে মূলধনটা কি কম, যে পণ্যটা রপ্তানি করছি সেখানে মূলধনটা কম, অন্য অর্থে তুলনামূলকভাবে শ্রম বেশি। অর্থাৎ যুক্তরাষ্ট্র শ্রমনিবিড় পণ্য রপ্তানি করে। এই যে আমদানি পণ্যেতে মূলধন বেশি, রপ্তানি পণ্যে মূলধনটা কি 12,000, 13,000, 12,000, মূলধনটা কম। এর মানে যুক্তরাষ্ট্র শ্রমনিবিড় পণ্য রপ্তানি করে। কিন্তু হেক্সারোলিন তত্ত্ব অনুযায়ী যুক্তরাষ্ট্র হচ্ছে মূলধননিবিড় দেশ, যুক্তরাষ্ট্রের মূলধননিবিড় পণ্য রপ্তানি করার কথা। কিন্তু আমাদের প্রফেসর লিওন্টিফ দ্বিতীয়বারের গবেষণা দেখিয়ে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র শ্রমনিবিড় পণ্য কি করছে, রপ্তানি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আমদানি করার কথা ছিল শ্রমনিবিড় পণ্য, যেহেতু মূলধননিবিড় দেশ শ্রমনিবিড় পণ্য আমদানি করবে, কিন্তু দেখা গিয়েছে যে $13,726, অর্থাৎ মূলধনের পরিমাণ বেশি, যুক্তরাষ্ট্র মূলধননিবিড় পণ্য কি করছে, আমদানি করছে। তাহলে এখন দেখা গেল যে ওই যে সময়ের উপর ভিত্তি করে লিওন্টিফের যে সমালোচনা করা হয়েছে, লিওন্টিফের পরবর্তী গবেষণা এটাকে নাকচ করে দেয়। এখন যারা হেক্সারোলিন তত্ত্বের পক্ষে যারা, তারা বক্তব্য রাখলেন না, আমাদের প্রফেসর লিওন্টিফের গবেষণায় একটা মৌলিক ত্রুটি আছে। প্রফেসর লিওন্টিফের গবেষণায় একটা মৌলিক ত্রুটি আছে, এইটা তোমরা খুব গুরুত্বপূর্ণ দিয়ে শোনো। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে প্রফেসর লিওন্টিফের। মৌলিক ত্রুটিটা কি? আমরা বলেছি এখানে আমদানি পণ্যের মূলধন শ্রম অনুপাত, এটা প্রকৃতপক্ষে আমদানি পণ্যের না, আমদানি
বিকল্পন পণ্যের, এটা হচ্ছে আমদানি বিকল্পন পণ্যের মূলধন শ্রম অনুপাত। আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে আমদানি পণ্যের মূলধন শ্রম অনুপাত, কিন্তু পরে দেখা গেল যে প্রফেসর লিওনটিফ আমদানি পণ্যের মূলধন শ্রম অনুপাত বের করেন নাই, তিনি বের করেছেন আমদানি বিকল্পন পণ্যের মূলধন শ্রম অনুপাত। কেন? কারণ আমদানি পণ্যের মূলধন শ্রম অনুপাত বের করতে হলে যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশ থেকে পণ্য আমদানি করেছে, প্রফেসর লিওনটিফকে সেই সমস্ত দেশে কি করতে হবে, যেতে হবে। যেমন প্রফেসর লিওনটিফ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করছে, তাহলে প্রফেসর লিওনটিফকে মধ্যপ্রাচ্যে যেতে হবে। আফ্রিকার দেশ থেকে পণ্য আমদানি করছে, তাকে আফ্রিকায় কি করতে হবে, যেতে হবে। সে বাংলাদেশ থেকে পোশাক আমদানি করছে মনে করো, তাহলে তাকে বাংলাদেশে কি করতে হবে, যেতে হবে, এবং যে ওই সমস্ত দেশের পণ্যের মূলধন শ্রম অনুপাত বের করতে হবে। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে, ঠিক আছে। অথবা প্রফেসর লিওনটিফ যুক্তরাষ্ট্রের আমদানি পণ্য কোনটা, পোশাক, অতএব পোশাকের মূলধন শ্রম অনুপাত কত, এইটা জানার জন্য প্রফেসর লিওনটিফকে কোথায় যেতে হবে, বাংলাদেশে যেতে হবে। কিন্তু এই যে সেই সময় তো এত দূর দূরান্তে যাওয়া কি সম্ভব ছিল না, এই জন্য প্রফেসর লিওনটিফ কি করেছেন, তিনি যে বাংলাদেশে এসে পোশাকের মূলধন শ্রম অনুপাত না বের করে যুক্তরাষ্ট্রের পোশাকের মূলধন শ্রম অনুপাত বের করেছেন। এটাকে বলে আমদানি বিকল্পন শিল্পের মূলধন শ্রম অনুপাত। অর্থাৎ বাংলাদেশের পোশাকের মূলধন শ্রম অনুপাত বের না করে উনি কি করেছেন, যুক্তরাষ্ট্রের পোশাকের মূলধন শ্রম অনুপাত উনি বের করেছেন। তোমরা মনে রাখবে, যে পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, সে পণ্যটা যদি দেশে উৎপাদন করা হয়, তাহলে সেটাকে বলা হয় আমদানি বিকল্পন পণ্য। উনি আমদানি বিকল্পন পণ্যের মূলধন শ্রম অনুপাত বের করেছেন। এখন অর্থনীতিবিদদের বক্তব্য যেটা হচ্ছে, বাংলাদেশের পোশাকের মূলধন শ্রম অনুপাতের চেয়ে যুক্তরাষ্ট্রের পোশাকের মূলধন শ্রম অনুপাত কিন্তু অনেক কি হবে, বেশি হবে। ফলে অর্থনীতিবিদরা বলেছেন যে প্রফেসর লিওনটিফ যে আমদানি বিকল্পন পণ্যের, এর মানে যুক্তরাষ্ট্র যে পণ্যগুলো আমদানি করে, সেই পণ্যটা নিজের দেশে যেটা কি করে উৎপাদন করে, সেটার মূলধন শ্রম অনুপাত বের না করে তিনি যদি যে দেশ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করেছে, অর্থাৎ আফ্রিকা হতে, মধ্যপ্রাচ্য হতে, তৃতীয় বিশ্বের দেশ হতে, ওই সমস্ত দেশ থেকে গিয়ে যদি তিনি মূলধন শ্রম অনুপাত যদি কি করতেন, বার করতেন, তাহলে মূলধন শ্রম অনুপাত এই 18,000 আর 13,000 হতো না, এগুলোর মান অনেক কমে যেত। এগুলোর মান কি হয়ে যেত, অনেক কমে যেত। এগুলো $10,000 চলে আসতো বা আরো কম চলে আসতো। তখন দেখা যেত যে যুক্তরাষ্ট্র যে পণ্যগুলো আমদানি করেছে, সেগুলো হচ্ছে শ্রমনিবিড় পণ্য আমদানি করেছে। আর যেহেতু এখন $10,000 অনেক নিচে নেমে যেত, আর এগুলোর মান বেশি থাকতো, এর মানে যুক্তরাষ্ট্রের পণ্যগুলো কি হয়ে যেত, মূলধন শ্রম অনুপাত সে কি করতো, রপ্তানি করতো। মানে এই মানগুলো কি হয়ে যেত, যদি যুক্তরাষ্ট্র, যদি প্রফেসর লিওনটিফ যুক্তরাষ্ট্র যে সমস্ত পণ্য থেকে পণ্য কি করেছেন, আমদানি করেছেন, সেই সমস্ত দেশে গিয়ে মূলধন শ্রম অনুপাত বার করতেন, তাহলে দেখা যেত এগুলোর মান অনেক কমে যেত। যুক্তরাষ্ট্রে বের করার কারণে, যেহেতু যুক্তরাষ্ট্রে মূলধনের প্রভাব বেশি, এই জন্য এখানে মূলধন শ্রম অনুপাত উনি বেশি পেয়েছেন। কিন্তু অন্য দেশে গেলে মূলধন শ্রম অনুপাত কি পেতেন, কম পেতেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র শ্রমনিবিড় পণ্য কি করছে, আমদানি করছে, আর এগুলো কি হয়ে যেত, তখন আমাদের এগুলোর সাথে তুলনা করে কি হয়ে গেছে, শ্রমনিবিড়, তখন 10,000-এর সাথে তুলনা করলে এগুলো কি হয়ে যেত, মূলধনবিড় পণ্য যুক্তরাষ্ট্রে কি করত, রপ্তানি করত। অর্থাৎ হেক্সার অলিন তত্ত্বটা কি হয়ে যেত, প্রতিষ্ঠিত হতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে কিছু অতি মূলধননিবিড় পণ্য, যেমন প্রাকৃতিক সম্পদ উত্তোলন, এটা তারা না করে তারা কি করে, এই পণ্যগুলো বিদেশ থেকে, যেমন মধ্যপ্রাচ্য থেকে তারা তেল আমদানি করে। যুক্তরাষ্ট্রে যথেষ্ট তেল আছে, সেই তেলটা আমরা জানি এগুলো খুবই মূলধননিবিড় পণ্য, তো এগুলো তারা সাধারণত ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য রেখে দিয়েছে। ফলে এই তেলটা তারা অন্য দেশ থেকে তারা কি করে, আমদানি করে। ফলে দেখা যায় যে কিছু ব্যতিক্রম যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানির ক্ষেত্রে থাকতে পারে। এভাবে প্রফেসর লিওনটিফের বক্তব্যের আমরা পক্ষে বিপক্ষে আমরা উত্তরগুলো পেয়েছি। আশা করি এখন তোমরা প্রফেসর লিওনটিফের বক্তব্যর যেটা এটা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবে। দয়া করে এই ফিগারগুলো মনে রাখবে, 1947 এই ফিগার, 1951 সালে এই ফিগারগুলো মনে রাখে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে ভিবি হাই 2টা প্রশ্ন আনসার দেব, রিবোজিনস্কির তত্ত্ব আর আরেকটা হচ্ছে স্টল পারসেপশন তত্ত্ব। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।